हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एसएन कैरियर। आज আমরা জেনে নেব এগ্রিকালচার ইন ইন্ডিয়া ভারতীয় কৃষি সম্পর্কে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এবং অল নোটিফিকেশনটা অন করে দাও যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছেই চলে যায়। इंडिया इज एन एग्रिकालचारल कान्ट्री। भारत हलो कृषिप्रधान देश। भारत के कृषिप्रधान देश बला हयेछे केन? कारण भारतेर 55 থেকে 65% मानुष এই কৃষিকাজের উপরে নির্ভর করে, সেই জন্য ভারতকে কৃষিপ্রধান দেশ বলা হয়েছে। কৃষিকাজই হলো ভারতীয় অর্থব্যবস্থার মেরুদণ্ড। ল্যান্ড অ্যান্ড পপুলেশন অনুযায়ী ভারতীয় কৃষি ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ল্যান্ড অ্যান্ড পপুলেশন। এক নম্বরে রয়েছে ইন্টেন্সিভ এগ্রিকালচার, যার মানে হলো নিবিড় কৃষি। আর দু নম্বরে রয়েছে এক্সটেন্সিভ এগ্রিকালচার। যার মানে ব্যাপক বা বিস্তৃত কৃষি। এবার আমরা ইন্টেন্সিভ ও এক্সটেন্সিভ কৃষি সম্পর্কে জেনে নেব। মনে করো দুটো চাষযোগ্য জমি, সমপরিমাণ দুটো চাষযোগ্য জমি, একটা হলো ইন্টেন্সিভ আর একটা হলো এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ কৃষি অর্থাৎ যাতে কৃষকের পরিমাণ বেশি, আর এক্সটেন্সিভ কৃষি যাতে কৃষকের পরিমাণ কম। এই ইন্টেন্সিভ কৃষি যাতে কৃষকের পরিমাণ বেশি, এতে কৃষকের পরিমাণ বেশি থাকার জন্য জমিতে যা উৎপন্ন হয় তা কৃষকদের মধ্যে ভাগ করলে পরিমাণে এরা কম পায়। আর এক্সটেন্সিভ কৃষি এতে কৃষকের পরিমাণ কম থাকে, যার জন্য জমির উৎপন্ন ফসলের সঙ্গে কৃষকের ভাগ করলে এরা পরিমাণে বেশি পায়। এরকম ইন্টেন্সিভ কৃষিতে আধুনিক যন্ত্রপাতির, যেহেতু কৃষকের পরিমাণ বেশি সেই জন্য আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না, কিন্তু এক্সটেন্সিভ কৃষিতে কৃষকের পরিমাণ কম, সেই জন্য এখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই এক্সটেন্সিভ কৃষি দেখা যায় উন্নতশীল দেশগুলিতে, আর ইন্টেন্সিভ কৃষি অনুন্নতশীল দেশগুলিতে, যেখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে। আর এক্সটেন্সিভ কৃষিতে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে না। এই রকম দেশগুলি হলো ইউএসএ, কানাডা, ইত্যাদি। আর ইন্টেন্সিভ দেখা যায় ইন্ডিয়াতে। এরকম দেশ হলো ইন্ডিয়া। এই ইন্টেন্সিভ কৃষিতে যেহেতু লোক সংখ্যা বেশি, সেই জন্য মানুষ খাদ্যশস্য হিসাবে যা গ্রহণ করে সেটাই এখানে চাষ করা হয়, সেই জন্য এইরকম কৃষি ব্যবস্থায় ধান চাষ বেশি লক্ষ্য করা যায়। আর এক্সটেন্সিভ কৃষিতে গম আরও অনেক কিছু চাষ লক্ষ্য করা যায়। আমরা ইন্টেন্সিভ ও এক্সটেন্সিভ কৃষি সম্পর্কে জানলাম। এরপর আমরা জেনে নেব ক্রপস প্যাটার্ন সম্পর্কে। ভারতে 3 প্রকার শস্য লক্ষ্য করা যায়। এক নম্বরে রয়েছে রাবি ক্রপস, অর্থাৎ শীতকালীন ফসল। তারপরে রয়েছে খারিফ ক্রপস, অর্থাৎ বর্ষাকালীন ফসল। তারপরে জাইদ ক্রপস। প্রথমে আমরা জেনে নেব রাবি ক্রপস অর্থাৎ রাবি শস্য সম্পর্কে। শীতকালীন ফসল সম্পর্কে যেটা বোনা হয়
অক্টোবর নভেম্বরের মধ্যে এবং কাটা হয় মার্চ এপ্রিলের মধ্যে। মার্চ এপ্রিল। এটি একটি ইরিগেশন ক্রপস, অর্থাৎ সেচ কাজের উপর নির্ভর করে এই ফসল চাষ করা হয়। ইরিগেশন ক্রপস। এরপরে আমাদের জানতে হবে কোন কোনগুলো রাবি শস্য। রাবি ফসল হলো হুইট, গম, গ্রাম মানে কলাই, বার্লি, জব, মাস্টার্ড, সরষে, পিস, মটরশুঁটি ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো রবি শস্য বা শীতকালীন ফসল। এরপরে আমরা জানবো খারিফ শস্য বা বর্ষাকালীন ফসল সম্পর্কে। এই ফসল বোনা হয় জুন জুলাইয়ে আর কাটা হয় অক্টোবর নভেম্বরে। এটি একটি মনসুন ক্রপস। মনসুন ক্রপস। খারিফ শস্যগুলো কি কি? রাইস, কটন, তুলো, বাজরা, মাইজ, ভুট্টা, জুট, পাট, জোয়ার, রাগি ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে জাইদ ক্রপস। এই ফসল হয় বিটুইন খারিফ অ্যান্ড রাবি ক্রপস। খারিফ অ্যান্ড রবি ক্রপস। এটা বোনা হয় মার্চ মাসে এবং কাটা হয় জুন মাসে। এই জাইদ শস্যগুলো কি কি? ভেজিটেবল, কুকুম্বার, শসা, ওয়াটারমেলন, তরমুজ, ফুডার, গবাদি পশুর জাব ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা জেনে নেব এগ্রিকালচারাল ক্রপ সম্পর্কে। 1 নম্বরে রয়েছে ফুড ক্রপস অর্থাৎ খাদ্য ফসল, প্লান্টেশন ক্রপস অর্থাৎ বাগিচা ফসল, আর ক্যাশ বা কমার্শিয়াল ক্রপস অর্থাৎ বাণিজ্যিক ফসল। ফুড ক্রপসের মধ্যে রয়েছে কি কি দেখো? রাইস, হুইট, যেগুলো আমরা খাদ্যশস্য হিসাবে ব্যবহার করি।
জোয়ার, বাজরা, বার্লি ইত্যাদি। এগুলো আমরা প্রত্যেকদিন খাদ্যশস্য হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে প্ল্যান্টেশন বা বাগান ফসল বা বাগিচা ফসল। তার মধ্যে রয়েছে টি, কফি, ন্যাচারাল রাবার, প্রাকৃতিক রাবার, ব্যানানা, কলা, কোকোনাট, নারকেল ইত্যাদি ইত্যাদি। তারপরে রয়েছে ক্যাশ বা কমার্শিয়াল ক্রপস। বাণিজ্যিক ফসল হলো সুগার কেন, আখ, কটন, তুলো, টোবাকো, তামাক, স্পাইসি মশলা, অয়েল সিড, জুট, ছোটবেলা থেকেই আমরা জেনেছি জুট বা পাট হলো একটি অর্থকারী ফসল, যাকে বলা হতো সোনালী তন্তু। কিন্তু বর্তমানে জুট বা পাট একটি অর্থকারী ফসল নয়। জুটের অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে। সেই জন্য অপশানে যদি তোমাদের থাকে যে ক্যাশ বা কমার্শিয়াল ক্রপসের মধ্যে জুট থাকে, জুটের সঙ্গে সঙ্গে অন্য কিছু থাকে, তাহলে কিন্তু জুট অপশানে ঠিক হবে না। কিন্তু জুট ছাড়াও অন্য থাকে, যদি মানে জুট ছাড়াও অন্য, দেখো ভালো করে শোনো, যদি অপশানে থাকে জুট, রাইস, হুইট, বার্লি দিয়ে যদি জিজ্ঞেস করা এগুলোর মধ্যে কমার্শিয়াল ক্রপস কোনটা অর্থাৎ বাণিজ্যিক ফসল কোনটা, তখন কিন্তু জুট ছাড়া অন্য রয়েছে, সেই জন্য জুটটাকে টিক চিহ্ন দিতেই হবে। আবার যদি অন্যান্য কমার্শিয়ালের ফসলের সঙ্গে জুট থাকে, তখন কিন্তু জুটটা হবে না, আর অন্য যে কমার্শিয়াল ফসলটা থাকবে সেইটা উত্তর হবে। এরপরে আমরা জেনে নেব রাইস সম্পর্কে, যেটি একটি ট্রপিক্যাল ক্রপস। এই রাইসকে ট্রপিক্যাল ক্রপস বলা হয়েছে কারণ উষ্ণ এলাকাতে এই চাষ ভালো হয়, সেই জন্য একে বলা হয় ট্রপিক্যাল ক্রপস। এটি একটি মেজর ফুড ক্রপস অফ ইন্ডিয়া। ভারতের প্রধান খাদ্যশস্য হলো রাইস। ফুড ক্রপস এই চাষের জন্য টেম্পারেচার থাকতে হবে 24 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, আর রেনফল হতে হবে 150 সেমি বা সেন্টিমিটারও বেশি। এরপরে আমরা জেনে নেব প্রোডাকশন সম্পর্কে। ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে চায়না, ফার্স্ট রয়েছে চায়না, দ্বিতীয় রয়েছে ইন্ডিয়া, ভারত। আচ্ছা, ভারতের মধ্যে যদি বলা হয়, প্রথম হলো ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বরে রয়েছে ইউপি মানে উত্তরপ্রদেশ, 3 নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে এক বছরে 3 রকমের ধানের চাষ হয়। একটা হলো আমন, আউশ আর বোরো।
এরপরে আমরা জানব গম সম্পর্কে, যেটি সেকেন্ড মেজর ফুড অফ ইন্ডিয়া, ভারতের দ্বিতীয় খাদ্যশস্য। গম চাষের জন্য টেম্পারেচার থাকতে হবে প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টিপাত হতে হবে 50 থেকে 75 সেন্টিমিটার। এছাড়া আর একটা জিনিস জানতে হবে, প্রায় 300টি তুষারমুক্ত দিন থাকতে হবে। আচ্ছা, এবার জানবো আমরা প্রোডাকশন সম্পর্কে। ওয়ার্ল্ডের মধ্যে গম উৎপাদনে প্রথম রয়েছে চায়না, তারপরে রয়েছে ইন্ডিয়া, আর ভারতের মধ্যে ইউপি, উত্তরপ্রদেশ, তারপর রয়েছে পাঞ্জাব, তারপর রয়েছে মধ্যপ্রদেশ। এরপরে আমাদের জানতে হবে গ্রিন রিভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব সম্পর্কে। ভারতীয় কৃষির আমূল পরিবর্তন এবং শস্য উৎপাদনের অভূতপূর্ব উন্নতিকে সবুজ বিপ্লব নামে অভিহিত করা হয়। এই সবুজ বিপ্লবের ফসল হলো গম বা হুইট। গম উৎপাদন বাড়ানোর জন্য গ্রিন রিভলিউশন চালু করা হয়। এটি শুরু হয়েছিল ভারতে প্রথম 1966 থেকে 67 মধ্যে। ভারতে প্রথম স্টার্ট করেছিলেন ডক্টর এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন প্রথম ভারতে চালু করেছিলেন। তিনি প্রথম ভারতে বিভিন্ন শস্য বীজের মধ্যে, গম শস্যের মধ্যে কল্যাণ সোনা এবং সোনালিকা, এই দুটো শস্য বীজের উৎপাদন বা প্রোডাকশন বাড়ানোর জন্য প্রথম চালু করেছিলেন পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন উত্তরপ্রদেশে। এই গ্রিন রিভলিউশন চালু করেছেন এবং এই গ্রিন রিভলিউশন সফল হয়েছে এবং ভারতে উৎপাদন বাড়িয়েছে। এটা হলো ভারতে। এবার ওয়ার্ল্ডের মধ্যে প্রথম চালু করেছিলেন নরম্যান ই. বোরলক। যিনি একজন সায়েন্টিস্ট এবং 1970 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, যাকে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন। তিনি প্রথম হাই এলিড ভ্যারাইটি সিড অর্থাৎ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করেছিলেন, যেটি ম্যাক্সিয়ান হুইট নামে পরিচিত। একেই বলা হয় ম্যাক্সিয়ান হুইট। এই গ্রিন রিভলিউশন ওয়ার্ড প্রথম দিয়েছিলেন আমেরিকার সায়েন্টিস্ট উইলিয়াম গড, যিনি প্রথম এই গ্রিন রিভলিউশন ওয়ার্ডটি দিয়েছিলেন। এরপরে আমরা পড়ে নেব মাইস অর্থাৎ ভুট্টা সম্পর্কে, যেটি ব্যবহার করা হয় চাপাটি এবং পপকর্ন তৈরিতে। এছাড়াও বর্তমানে এটি মেথনিল হিসাবে ব্যবহার করা হয়, যেটি বাইকে ব্যবহার করা যায়। এই প্রথম ব্যবহার করেছিলেন ইউএসএ।
এবং আজ পর্যন্ত এটা ব্যবহার করে চলেছে। এরপরে জানবো টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচারে 21 থেকে 27 ডিগ্রি টেম্পারেচার লাগে। আর বৃষ্টিপাত লাগে 50 থেকে 75 সেন্টিমিটার এই চাষের জন্য। এবার জেনে নেব প্রোডাকশন সম্পর্কে। ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট রয়েছে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় রয়েছে কর্ণাটক, 3 নম্বর রয়েছে মহারাষ্ট্র। এরপরে জেনে নেব টি অর্থাৎ চা, যেটা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে চায়না, তারপর রয়েছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মধ্যে প্রথম রয়েছে আসাম, 2 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, 3 নম্বরে তামিলনাড়ু এবং হেক্টর প্রতি উৎপাদনে রয়েছে কর্ণাটক। এরপরে জেনে নেব কফি উৎপাদন ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে ব্রাজিল, তারপর রয়েছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মধ্যে রয়েছে কর্ণাটক, আর হেক্টর প্রতিও রয়েছে কর্ণাটক। এরপর রয়েছে বাজরা, যার টেম্পারেচার 25 থেকে 31 ডিগ্রি 31 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত চায় 40 থেকে 50 সেন্টিমিটার। ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে নাইজেরিয়া, আর ইন্ডিয়ার মধ্যে প্রথম রয়েছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট। আর রাবার উৎপাদনে টেম্পারেচার 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত চায় 300 সেন্টিমিটার এবং ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে থাইল্যান্ড, আর ভারতের মধ্যে রয়েছে কেরালা, তারপর রয়েছে কর্ণাটক, তারপর রয়েছে ত্রিপুরা। আজ এই পর্যন্তই। আবার এগ্রিকালচারের কিছুটা অংশ আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।